আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবহায়াতের সন্ধানে এই অনুষ্ঠানটি চালিয়ে নেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আবহায়াতের সন্ধানে এই অনুষ্ঠানটিতে আমরা দেশ, শিক্ষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র প্রভৃতি নিয়ে কথা বলে থাকি। আমরা কথা বলে থাকি দেশের বিজ্ঞজনদের সাথে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক এবং একই সাথে বিশিষ্ট শিক্ষাবিদ এবং মুখলেস দায়ী ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি স্যার। স্যারের কাছে আমরা আসতে পেরে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারকে অনেক মোবারক। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে একসাথে বসে কিছু কথা বলার যে সুযোগ সৃষ্টি হয়েছে এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজকে একটু শিক্ষা নিয়ে কথা বলতে চাইবো যে আপনি শিক্ষা নিয়ে কাজ করে থাকেন এবং আপনার অনেক কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে থাকি বা আপনি অনেক লেখালেখি করে থাকেন। এই জন্য আমরা শিক্ষা নিয়ে কথা বলতে চাইবো। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষা জিনিসটা কি, শিক্ষার একটা আপনার জায়গা থেকে একটা ব্যাখ্যা দাঁড় করাবেন এবং একই সাথে দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন কতটা ভূমিকা রাখে সেটা জানাবেন। সাধারণত আমরা মনে করি পড়া এবং লেখা এই দুইয়ের সমন্বয়ে যে জিনিসটা সৃষ্টি হয় সেটাকে শিক্ষা বলি আমরা। এবং কোরআন মজিদেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলেছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী। এখানে পড়ার কথা, ইকরা পড়ার কথা বলছে, সাথে সাথে লেখার কথাও বলেছেন। আল্লামা বিল কালাম, কলম দ্বারা তিনি শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে পড়া এবং লেখা এই দুটার সমন্বয়ে যে আউটপুট যেটা পাওয়া যায় সেটা হলো শিক্ষা। যুগ যুগ ধরে মানব সৃষ্টির পর থেকে সেটাই শিক্ষা হিসাবে মানুষের কাছে চলে আসতেছে। তো শিক্ষার কাকে বলে এবং শিক্ষার উদ্দেশ্য কি সে সম্পর্কে আমার যে ক্ষুদ্র মতামত বা অভিজ্ঞতা সেটা হলো যে শিক্ষা হলো প্রথমত এই যে সৃষ্টি জগৎ, সেই সৃষ্টি জগতের বিচিত্র জিনিস কি কি কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে জানা এবং আল্লাহ তাআলা মানুষকে, প্রত্যেক মানুষকে তার ভিতরে কিছু প্রতিভা মেধা দিয়েছেন, সেই প্রতিভা এবং মেধাকে বিকশিত করা। এই মেধার বিকাশ এবং সৃষ্টি জগতে যেগুলো আছে সেগুলো জানার মাধ্যমে মানুষ আপন স্রষ্টার পরিচয় পাবে। এই তিনটার সমন্বয়ে যেটা শিক্ষা, সেই শিক্ষার সেই রেজাল্ট ফলাফল নিয়ে তার কাজটা কি? কাজটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠাইছেন তার খলিফা হিসাবে। খলিফা মানে জ্ঞানগত প্রতিনিধি, অর্থাৎ এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানিয়ে এমনি ছেড়ে দেন নাই, এটাকে সাজানোর দায়িত্বটা মানুষের উপর দিয়েছেন। মানুষ তার চরিত্রগুণ দিয়ে, তার বুদ্ধি বিবেচনা দিয়ে, আবিষ্কার দিয়ে নানাভাবে আল্লাহর এই জগৎটাকে সে পরিচালনা করবে এবং সাজাবে, তার মেধার বিকাশ হবে। এর সমন্বয় এটাই, এর মধ্যে কিন্তু সব শিক্ষা, এখানে মনে করেন ধর্মীয় শিক্ষা বলতে, জাগতিক শিক্ষা বলতে যেগুলো আছে সবগুলো সেখানে রয়ে গেছে এবং এর মধ্যে সামিল আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ার সব কিছু পরিচালনার জন্য নিজের মেধা প্রতিভাকে বিকশিত করে সেটা নিয়োগ করার নাম হলো শিক্ষা। এই যে শিক্ষার কথা বললাম, আমি এই কথাটা এখানে উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন সেটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার জন্য। এবং যখন ব্যবহার করতে যাবেন তখন তো এখানে আমরা যেটাকে সামাজিক উন্নয়ন বলে, অর্থনৈতিক উন্নয়ন বলে, দেশ গড়া বলে, দেশ পুনর্গঠন বলে, সব কিছু কিন্তু সেখানে চলে আসতেছে। শিক্ষা মানে আলেম নিয়ে বসে থাকা না, অর্থাৎ যা শিখছি সেটা অনুযায়ী দুনিয়াকে মানে আবাদ করার জন্য, আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য সেই শিক্ষা ব্যবস্থা। এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি গভীরে যান দেখবেন যে ব্যক্তির নিজস্ব উন্নয়ন, ব্যক্তির চরিত্রের উন্নয়ন, মেধার বিকাশ এবং সাথে সাথে দেশ গড়া, দেশের উন্নয়ন, সব কিছুকে সর্বোত্তম পন্থায় ব্যবহার করা, এটা হলো শিক্ষার উদ্দেশ্য। সম্মানিত সুধী, স্যার অনেক সুন্দর করে শিক্ষার সংজ্ঞায়ন করেছেন। আমরা বলতে চাই যে আসলে আমরা দেশকে উন্নয়ন করতে চাই, দেশের সার্বিক উন্নয়নে আমরা অবদান রাখতে চাই।
সেক্ষেত্রে বহুত অবকাঠামোগত রাস্তাঘাট বিভিন্ন কিছুর উন্নয়ন আমরা দেখি, কিন্তু দেশকে তখনই বেশি উন্নয়নশীল করা যাবে বা উন্নত করা যাবে যখন আমরা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কার্যক্রমের দিকে আমরা মনোযোগ দিব। এই শিক্ষা কার্যক্রমকে উন্নত থেকে উন্নততর করতে পারবো, তখনই কিন্তু আমাদের দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে বলে আমরা মনে করতে চাই। এখন স্যারের কাছে জানবো যে স্যার, আমাদের দেশ ছোট্ট একটা দেশ, কিন্তু এই ছোট্ট দেশে অনেক জনসংখ্যা, অনেক মানুষ, এবং এই অনেক মানুষের জন্য অনেক ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈচিত্র্য আছে অনেক। মাদ্রাসা শিক্ষাতেও অনেক বৈচিত্র্য, সাধারণ শিক্ষা ব্যবস্থাতেও অনেক বৈচিত্র্য রয়েছে। আপনার কাছে জানতে চাইবো, এই বৈচিত্র্যটাই আমাদের জন্য ভালো, না একমুখী শিক্ষা আমাদের জন্য ভালো? যদি আপনি যেভাবে বলছেন, আসলে সেটা তো বৈচিত্র্যই ভালো, কিন্তু কিছুদিন থেকে আমরা ছোটবেলা থেকে শুনছি একটা একমুখী শিক্ষার একটা স্লোগান উঠেছে। একমুখী শিক্ষা বলতে তারা কিন্তু অন্য কিছু না, ওই মাদ্রাসাটাকে জেনারেল শিক্ষার সাথে লাগাই দিয়ে বলছে যে এই মাদ্রাসা শিক্ষার আলাদা অস্তিত্বের দরকার নাই, এরকম একটা দর্শন কিন্তু ভিতরে ভিতরে একমুখী শিক্ষার যারা প্রবক্তা বা স্লোগান যারা দেয় তাদের মনের ভিতরে সেই একটা জিনিস উদ্দেশ্য রয়ে গেছে। শিক্ষা, মানুষ যেমন বিচিত্র, সমাজ যেমন বিচিত্র, শিক্ষা ব্যবস্থাও বৈচিত্র্য থাকতে হবে, কিন্তু সবার উদ্দেশ্য লক্ষ্য এক জায়গায় থাকতে হবে, দেশ গড়া, ব্যক্তির মানুষের উন্নয়ন। এই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু একমুখী শিক্ষার মানে যদি হয় যে মাদ্রাসা থাকবে না, সব স্কুল কলেজ হয়ে যাবে, তাহলে স্কুল কলেজের মধ্যে তো বৈচিত্র্য আছে। সেখানে সামরিক ক্যাডেট কলেজ আছে এবং সামরিক এখানে পড়াইতেছে না, এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যদিও মেডিকেল, কিন্তু মেডিকেলের অস্তিত্ব আলাদা, তাদের তো মেডিকেল কলেজ, মেডিকেলের এগুলো সিলেবাস আলাদা, কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো আলাদা। তো এখন যদি সবাই যদি বলা হয় যে আর্টস ফ্যাকাল্টিতে পড়েন ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তো হবে না। এগুলো বৈচিত্র্য থাকতে হবে, এবং ধর্মীয় লাইনের মধ্যেও, ধর্মীয় শিক্ষার মধ্যেও এই বৈচিত্র্য থাকতে হবে। আমি এখানে একটা প্রশ্ন মানুষের মধ্যে আসে, সে বলে যে ইউনিভার্সিটিতেও তো ইসলামিক স্টাডিজ পড়ানো হয়, অ্যারাবিক পড়ানো হয়, আলাদা মাদ্রাসার দরকার কি? এটা জেনারেল শিক্ষিতরা এই প্রশ্নটা করে, এবং তারা বুঝতে চায় না কেন আলাদা মাদ্রাসা, তো ওখানে তো আছে ইউনিভার্সিটি। আমি কিন্তু এটা বলিষ্ঠভাবে বিশ্বাস করি আলাদা মাদ্রাসা শিক্ষার দরকার আছে, দুই কারণে। একটা কারণ হলো কোরআন হাদিস যারা পড়েছে, আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি শুধু ভাষা জ্ঞানের নাম এলেম নয়, বরং এই এলেম অনুযায়ী, ঈমান অনুযায়ী আমলে সালেহ থাকতে হবে। তো আমলে সালেহের পরিচর্যার জন্য আলাদা মাদ্রাসা পরিবেশ লাগবে। এখানে এক ব্যক্তির চরিত্র গঠনের একটা প্রশিক্ষণ সেখানে থাকতে হবে। সেই প্রশিক্ষণটা ইউনিভার্সিটিতে নাই। ইউনিভার্সিটির ছেলেরা যে বাথরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওখানে সেই সিস্টেমটা নাই, এবং এগুলো ওরা লেহাজ করে না, নামাজ দোয়ার প্রতি লেহাজ করে না। কিন্তু মাদ্রাসায় একটা ছেলে ছোটবেলা থেকে সেগুলো সেই ইসলামী আখলাক নিয়ে গঠিত হয়। এক, দ্বিতীয় কথা হলো যে এই কোরআন হাদিসের এই শিক্ষার মধ্যে কিছু মুখস্থ করে পরীক্ষা দিলে হয় না, ওখানে সূক্ষ্ম এমন এমন বিষয় আছে, নাহব সরবের মধ্যে আছে, আরবি ব্যাকরণের মধ্যে, তারপরে অলঙ্কার শাস্ত্রের মধ্যে, বালাগাত ফাসাহাতের মধ্যে আছে, এবং কেরাতের আছে, এলমুল কেরাত আছে, এলমুল রেজাল আছে। এই বিষয়গুলো কিন্তু আলাদাভাবে যদি আলাদা পরিবেশে তৈরি করে না হয়, তাহলে ওই ইসলাম শিক্ষা ব্যবস্থাটা থাকবে না, এবং ইসলাম চর্চাটা বন্ধ হয়ে যাবে। যারা একমুখী শিক্ষার কথা বলে তারা আসলে বুঝে বা না বুঝে, এটা এখান থেকে ইসলামের চর্চাটা, কোরআন হাদিসের আলাদা চর্চাটা এবং ঈমান আমলের আলাদা চর্চাটা বন্ধ করার জন্য তারা ওকালতি করে। আমি বলবো না যে সবাই উদ্দেশ্যমূলকভাবে করে, কিন্তু অধিকাংশ হলো না বুঝে করে। একটা স্লোগান সুন্দর হয়েছে যে একমুখী হলে আমরা এক হয়ে যাব, না, এটা হতে পারে না। এটা মাদ্রাসা শিক্ষা আলাদা থাকতে হবে, এবং স্কুল শিক্ষা, জেনারেল শিক্ষা আলাদা থাকতে হবে। যেমন জেনারেল শিক্ষার মধ্যেও ডাক্তারের জন্য আলাদা মেডিকেল কলেজ আছে, কৃষির জন্য আলাদা মেডিকেল কলেজ আছে, সামরিকের জন্য আলাদা আছে, অন্যান্য ইয়ার জন্য আছে। কিন্তু সবার লক্ষ্য যে দেশ গড়া, দেশকে ভালোবাসা, আল্লাহকে চিনা, সৃষ্টি জগৎকে চিনা এবং ভালোবাসা, এবং নিজের ভিতরে যে প্রতিভা আছে সেটার বিকাশ সাধন করা। সম্মানিত সুধী, স্যারের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে মাদ্রাসা শিক্ষা একটা বিস্তৃত শিক্ষার নাম, এবং এটা এক দুই সাবজেক্টে সীমাবদ্ধ না। আমরাও মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত আছি।
আসলে অনেকগুলো সাবজেক্টের সমন্বয়ে কিন্তু এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোরআন, হাদিস, ফিকা, ইজমা, কিয়াস, অনেক পড়াশোনা। সুতরাং এই অনেক পড়াশোনা এক দুই সাবজেক্টে সীমাবদ্ধ রেখে কখনোই সম্পন্ন করা সম্ভব নয়। এটা আমাদের বুঝতে হবে যারা আমরা শিক্ষা নিয়ে ভাবছি তাদের। সম্মানিত শুধু ইলম যদি আমরা শিখতে চাই, অর্থাৎ কোরআন, হাদিস, ফিক যদি আমরা শিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের মাদ্রাসার দ্বারস্থ হতে হবে, মাদ্রাসা শিক্ষার কাছে যেতে হবে। এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে আলিয়া শিক্ষা ব্যবস্থা একটা জনপ্রিয় শিক্ষা ব্যবস্থা এবং একটা সুপ্রাচীন শিক্ষা ব্যবস্থা। স্যারের কাছে জানতে চাইবো যে এই শিক্ষা ব্যবস্থাটির জন্ম কিভাবে হয়েছে, কেন হয়েছে, এবং অনেক প্রতিকূলতা তো এই মুহূর্তে চলছে, এই সময় এর অস্তিত্ব রক্ষায় আমাদের করণীয় কি? মাদ্রাসা শিক্ষার জন্মর কথা যদি বলা হয়, সেটা তো আমরা এমনি গতানুগতিকভাবে বলি যে দারুল আরকামে আল্লাহ রসুল যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছেন, দারুল আরকামে মুসলমানদেরকে ঈমান এবং তৌহিদের শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে মদিনায় যে আসহাবে সোফা, যেখানে সোফার যে জায়গাটা চিহ্নিত আছে, এটা রিয়াজুল জান্নার পাশে, ওখানে বসে সাহাবায়ে কেরাম ওনার কাছ থেকে, আল্লাহ রসুলের কাছ থেকে এই বাণীগুলো নিয়েছেন। কিন্তু আসলে যুগে যুগে যে মুসলিম সমাজে যে শিক্ষা ব্যবস্থাটা চলছিল সেটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এবং মাদ্রাসা শিক্ষার সব কিছু তখন ছিল। এখানে বিজ্ঞান বলতে আজকে যেটা বোঝা যায়, চিকিৎসা বিজ্ঞান, আল রাজি, ইবনে সিনা, ইবনে রুশদ, তারাও তো এখান থেকে যে দারুল হিকমা, যেটা আব্বাসী আমলে, উমাইয়া আমলে যে বাগদাদ কেন্দ্রিক যে সভ্যতা, সেটা মাদ্রাসা শিক্ষায় চলছিল। বিশেষ করে মুসলমানরা যে 700 বছর এই মোগল আমলে এখানে যে শিক্ষা ব্যবস্থাটা চলছিল, সেটাও মাদ্রাসা শিক্ষা নিয়ে চলছিল এখানে। কিন্তু ব্রিটিশরা আসার পরে এক অবস্থা হয়ে গেল যে তারা সম্পূর্ণ এই মাদ্রাসা শিক্ষা নিয়ে যারা চর্চা করেন তাদের উপর একটা মানে বুলডোজার চালাইলো, তাদেরকে শেষ করে দিল এবং তাদের অস্তিত্ব মিটিয়ে দিল। কিভাবে? যে লাখারাত সম্পত্তি ছিল মসজিদ কেন্দ্রিক, যেগুলো ওয়াকফ সম্পত্তি তারা সরকারিভাবে নিয়ে দিল, লাখারাত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল। তা আলেম ওলামারা তো ওই লাখারাত সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, এগুলোকে অবলম্বন করে মাদ্রাসা পরিচালনা করতেছিল। এবং ইংরেজরাই লিখেছে, যখন ইংরেজরা প্রথম বাংলায় আসে তখন 80,000 মাদ্রাসা এই বাংলায় চালু ছিল। এখন মাদ্রাসা শিক্ষা এত ব্যাপক হয়েছে, কওমি এবং আলিয়া মিলে 80,000 হবে না, কিন্তু তখনকার সময়েও 80,000 মাদ্রাসা ছিল। এখন এই শিক্ষা ব্যবস্থাটা চলছিল দর্শে নিজামের উপরে। নিজামুদ্দিন, মৌলানা নিজামুদ্দিন নামে হতো, অথবা নিজামুল মুলক তুসির একটা প্রেসক্রিপশন অনুযায়ী এই শিক্ষা ব্যবস্থা সিলেবাসটা বিন্যস্ত করা হয়, যে আমরা যে দাখিল, আলিম, ফাজিল, কামিল পর্যন্ত যেটা, এবং দৌরা পর্যন্ত যা পড়ানো হয় সেটা ওই দর্শে নিজামী। তো মুসলমানরা যখন দিশেহারা, রাজত্বহারা, টাকা পয়সা থেকে বঞ্চিত, তখন এখানে অশিক্ষার একটা অভিশাপ নেমে আসছিল। তখন মুসলমানদের ঈমান আমল করারও মানে অসম্ভব হয়ে গেছিল। 1757 সালে সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে বাংলার মুসলমানদের উপরে এক চরম বিভীষিকা অবতীর্ণ হয়। তখন মুসলিম যারা ক্যালকাটায় যে মুসলিম যারা নেতা ছিলেন, তারা ইংরেজ গভর্নরের দ্বারস্থ হয়ে তার কাছে গিয়ে পারমিশন চাইলো যে মুসলমানদের ছেলেদের একটু ওযু, কালাম, মাসালে এবং দিন ধর্ম পালনের জন্য তো একটা শিক্ষা ব্যবস্থার দরকার আছে। এবং তাদেরকে এই যুক্তিটাও দিল যে সরকার যখন পুলিশ বাহিনী দিছে, তখন পুলিশের এবং আদালতের যে জুরি আছে, এদের এই কাজগুলো করার জন্য তো তখন তো ফার্সি ভাষা প্রচলিত ছিল। মাদ্রাসা শিক্ষার দরকার, মাদ্রাসা শিক্ষা পড়লে ও পুলিশের চাকরি করতে পারবে। পুলিশ আনলে কোথায় পাবো আমরা? তখন তো ইংরেজি চালু হয়নি। তখন অন্য পারমিশন নিল যে মোল্লা মহিজুদ্দিন নামে এক ভদ্রলোক, একজন বড় আলেম কলকাতায় আছে, আপনি তাকে পারমিশন দেওয়া হোক, মুসলমান ছেলেরা তার কাছে। তো এই ওনাকে কেন্দ্র করে কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ হয়েছে 1780 সালে। এবং 1780 সালে যে সিলেবাস, এটা দর্শে নিজামী সিলেবাস ছিল, আলিয়া সিলেবাস না, ওটি দর্শে নিজামী। কৌমিরা মাদ্রাসাওয়ালারা যে বলে দর্শে নিজামী, কিন্তু ওই আলিয়ারই সিলেবাস ওইটা প্রায় 100 বছর পরে। ওটা হলো 1780 সালে। 1866 সালে
কলকাতা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, সিলেবাস কিন্তু এক। কিন্তু পরবর্তীতে এই আলিয়া নেসাবের, এবং আলিয়া নেসাব হলো সরকার নিয়ন্ত্রিত, সরকার তার মানে খরচ পাতি এগুলো যোগান দেয়। আর কওমি মাদ্রাসা দর্শন হলো যে আমরা সরকারের কোনো সাহায্য নেব না, আমরা আমাদের ঈমান আকীদা নিয়ে মুসলমানদের সমাজের তাদের সাহায্য নিয়ে আমরা চলব। এই এখন আলিয়া মাদ্রাসার মধ্যে একটা সংস্কারের একটা প্রবণতার সৃষ্টি হলো, কারণ যখন এখানে পোর্ট উইলিয়াম কলেজ হলো, পোর্ট উইলিয়াম কলেজ হওয়ার পরে ইংরেজি শিক্ষার প্রবর্তন হয়ে গেল, এবং তারপরে হলো ওই আলিগড়, ইংরেজি শিক্ষার প্রতি মুসলমানরা যখন ধাবিত হয়ে গেল, এখন দেখা যাচ্ছে মাদ্রাসা ছাত্ররা দেখতেছে যে আমাদের মধ্যে তো আমরা তো শুধু ধর্মীয় শিক্ষা, ওই যে ইংরেজদেরকে বলছিল যে নামাজ কালাম এই সমস্ত এগুলোর জন্য, বলছে যে এখানে একটু আধুনিকতা আসতে হবে। এই যে আধুনিকতার জন্য চেষ্টা উদ্যোগ নেওয়া হলো, এই উদ্যোগের মাধ্যমে আলিয়া মাদ্রাসায়, যেটি কলকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাসে সংস্কার প্রক্রিয়া চলতে চলতে এই পর্যায়ে, এটা তো অনেক লম্বা কথা, যদি বলেন আমি এটা সম্পর্কে কিছু বলবো। এখন তো আসলে এটা খুব স্পষ্ট যে আলিয়া শিক্ষা ব্যবস্থা একটা কঠিন অবস্থা পার করছে। আমার কাছে সংক্ষেপে যদি জানান যে এই যে অস্তিত্ব সংকটে আমরা ভুগছি, এখান থেকে যদি আমরা পরিত্রাণ চাই তাহলে আমাদের করণীয়টা কি? প্রথম দেখেন, অস্তিত্ব সংকটটা হলো যে স্লোগানটা দেয়া হলো আলিয়া মাদ্রাসা, যে আলিয়া মাদ্রাসা সংস্কার করতে হবে এবং আধুনিকায়ন করতে হবে। এই আধুনিকায়ন করা মানে হলে ইংরেজি জেনারেল শিক্ষা এখানে ঢুকাই দেওয়া, সংস্কার করতে হবে মানে কি ঢুকাই দেওয়া। আমি যে পরিভাষাটা ব্যবহার করি যে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করতে হবে, সংস্কার এবং আধুনিকায়ন, সেটা আমি সেই পরিভাষার সাথে আমি একমত নই, উন্নয়ন করতে হবে। তো এইটা করতে করতে এক পর্যায়ে 1915 সালে মাদ্রাসায় একটা নিউ স্কিম চালু করা হলো, সিলেবাস জেনারেল শিক্ষা এবং আরবি শিক্ষা মিলে একটা সিলেবাস করা হলো। এই সিলেবাস এত উন্নত ছিল যে ওই সিলেবাস থেকে অনেক জ্ঞানী মনীষী এখান থেকে বের হয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই আব্দুর রহমান বিশ্বাস, ডক্টর আলিমুল রাজি, এরকম বড় বড় জ্ঞানী মনীষী, এমনকি আমাদের ওস্তাদগণও ওখানে লেখাপড়া করছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই মাদ্রাসাগুলো সব স্কুল হয়ে গেল এবং কলেজ হয়ে গেল। এগুলোর নাম ছিল, যে পরে নাম দেওয়া হলো ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, কিন্তু পরে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হয়, এগুলো সব স্কুল হয়ে গেল। যেমন উদাহরণস্বরূপ, ওদিকের কথা আমি জানি না, আপনাদের ওদিকের কথা, এখানে যে নজরুল কলেজ, এটা মাদ্রাসা ছিল, এবং হাম্মাদি হাই স্কুল মাদ্রাসা ছিল। আমরা বাড়িতে চট্টগ্রামে যে মহসিন কলেজ, ওখানে আমার ওস্তাদরা বড় বড় বুজুর্গরা সেখানে পড়ছে, সেটাও মাদ্রাসা ছিল। সেগুলো সব কলেজ হয়ে গেল। এই কলেজ হয়ে যাওয়ার পরে বলতে গেলে সব তিনটা মাদ্রাসা বাদে, আমার পড়াশোনার ভিত্তিতে আমি বলতে পারি, তিনটা মাদ্রাসা বাদে সবগুলো স্কুল হয়ে গেল, কলেজ হয়ে গেল। নিউ স্কিম ভুক্ত যে মাদ্রাসা, ওল্ড স্কিম শুধু রইল তিনটা, একটা ঢাকা আলিয়া মাদ্রাসা বা ক্যালকাটা আলিয়া মাদ্রাসা। ক্যালকাটা আলিয়া মাদ্রাসাও দুই ভাগ ছিল, এক ভাগ তো কলেজ যখন হয়েছে ও কলেজটা বেরিয়ে গেছে, ওখানে আর থাকতে পারেনি, আলিয়া মাদ্রাসাটা রয়েছে, সিলেট আলিয়া মাদ্রাসা এবং শর্ষিনা আলিয়া মাদ্রাসা। তারা নিউ স্কিম গ্রহণ করেনি, তারা ওই বলছে যে আমরা ওল্ড স্কিম আগের যে নিয়মে সেখানে। এখন যে অবস্থা আলিয়া মাদ্রাসা হয়েছে বর্তমানে, যে সিলেবাস, এই আলিয়া মাদ্রাসাকে যদি অতীতের অভিজ্ঞতাটা সামনে আয় না, যে একটা আগে তো কান্নাকাটি করেও বাঁচাইতে পারে নাই, এই যে একটা কি বলে মানে ধ্বংসের কবলে পড়ে যাচ্ছে, এখান থেকে উদ্ধার না করে, বিশেষ করে আলিয়া মাদ্রাসার যারা প্রিন্সিপাল আছে, যারা দায়িত্বশীল আছে, আমি জমিয়তুল মুদাররিসিনকেও বলি, আমার লেখালেখির মধ্যেও তাদেরকেও বলছি, তারা যদি এখান থেকে উঠে আসার মতো একটা পদক্ষেপ না নেয়, তাহলে এই ধ্বংস থেকে আলিয়া মাদ্রাসাগুলো বাঁচানো যাবে না। সম্মানিত সুধী, স্যার চমৎকার করে বলছেন। স্যার আমাদেরকে সতর্ক হতে বলেছেন এবং আমাদেরকে সচেতন হতে বলেছেন এবং সবাইকে নড়ে চড়ে উঠতে হবে। আলিয়া মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অধ্যক্ষ যারাই আমরা আছি, আমাদের সবাইকে এই শিক্ষা ব্যবস্থাটি নিয়ে ভাবতে হবে এবং পূর্বের অভিজ্ঞতা নিয়ে, যে পূর্বে কিভাবে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, এখনো কিন্তু সেটি চলছে।
আমাদের মনে হয় সবার একসাথে সোচ্চার হতে হবে। একসাথে যদি আমরা নড়ে চড়ে উঠি, একসাথে যদি আমরা লিখি, একসাথে যদি আমরা বলি, একসাথে যদি আমরা সিলেবাস রক্ষার কথা চিন্তা করি, তাহলে হয়তো আলিয়া শিক্ষা ব্যবস্থা আরো কিছুদিন এগিয়ে যাবে স্বমহিমায়। সতর্ক হওয়া মানে কি? আলিয়া মাদ্রাসা যারা আছে সতর্ক, আপনি যেটা বলছেন আমি যেটা বলছি, সতর্ক হওয়া মানে কি? পরিষ্কার কথা হলো, দাখিলে যে সিলেবাস দিয়েছে, এই দাখিলের সিলেবাস সরকারের সাথে বা যার সাথে বসতে হয়, বসে আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে, এখানে যে আরবিকে গলা টিপে ধরা হয়েছে, এখানে যে 1500 না 1300 নাম্বার, ওখানে ইয়ার হলো 1000 নম্বর স্কুল ছাত্রদের, কিন্তু এখানে আলিয়াতে হলো 1500 নম্বর না 1300 নম্বর পরীক্ষা দিতে হয়। যাই হোক, এখানে কি কি জেনারেল সাবজেক্ট অবশ্যই কমাইতে হবে। কিছু তো আছে মৌলিক, যেগুলো না হলে শিক্ষিত বলা যায় না, এইগুলো রেখা, মনে করেন বাংলা বাংলা 200 নম্বর করছে, কেন 200 নম্বর করবে, বুঝছেন? তার বলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য শর্ত দিয়েছিল, তো শর্ত যাতে আগে তো শর্ত ছিল না, 100 নম্বরে যথেষ্ট হতো। শর্ত দিছে এই ফেসিবাদী সরকার, তখন এই নাস্তিকরা, যাতে মাদ্রাসা ছাত্ররা ইউনিভার্সিটিতে যাইতে না পারে, শর্ত দিছে যে বাংলা 200 নম্বরের করতে হবে। এটা জোর করে আন্দোলন করে এবং নেগোসিয়েশন করে এটা বাংলা 100 নম্বর আনতে হবে। ইংরেজি 200 নম্বরের যে শর্ত, সেই 200 নম্বর এখানে বাধ্যবাধকতা না দিয়ে 100 নম্বরে ইংরেজি করতে হবে দাখিলের মধ্যে। কারণ এখানে 100 নম্বর পড়লো, 200 নম্বর পড়লো কথা, ওখানে যখন ভর্তি পরীক্ষা দেবে সেখানে উত্তীর্ণ হলেই তো পাস। শুধু 200 নম্বর 300 নম্বর ইংরেজি দিয়ে তো পাস হবে না। ভর্তি পরীক্ষা ঠিকই কিনা আমাদের মাদ্রাসার ছাত্র, সেটা দেখতে হবে। এবং সেই অনুযায়ী আরও যে জেনারেল সাবজেক্টগুলো আছে কদ্দূর কমান যায়, যে মৌলিক তো হলো বাংলা এবং ইংরেজি, আরও কিছু সাবজেক্ট এগুলো সামনে নিয়ে কি বাংলা ইয়া করা যায়, এবং আরবির সিলেবাস এখানে বাড়াইতে হবে এক। এবং জেনারেল লাইনে যাওয়ার যে পথটা, যেটা সায়েন্স, যারা সায়েন্স পড়তে চায় তারা দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়বে, এবং কমার্স পড়তে চাইলেও শুধু দাখিল পর্যন্ত। দাখিলের পরে কোনো সায়েন্স মাদ্রাসায় থাকবে না। যারা মাদ্রাসায় পড়ছে, দাখিলের পরে তুমি যে সায়েন্স পড়তে চাও কলেজে চলে যাও, কলেজে চলে যাও। তুমি কমার্স পড়তে চাইলে কলেজে চলে যাও, কিন্তু দিনই শিক্ষা যারা শিক্ষা হাসিল করতে চাও, তোমরা শুধু দিনই ইয়া নিয়ে অনার্স সিস্টেমে, যেগুলো ইউনিভার্সিটিতে যে আরবিক পড়ায়, ইসলামিক স্টাডিজে যেভাবে ইসলামিক সাবজেক্ট পড়ায়, এইভাবে মাদ্রাসায় একটা আমলি এলম এবং আমলের চর্চার মাধ্যমে এই এটা বিশেষায়িত একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এটা ধরে নিতে হবে, এটা প্রতিষ্ঠিত করতে হবে যে মাদ্রাসা শিক্ষা হলো ইসলামের একটা বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, এটা জেনারেল শিক্ষা নয়। আর একটা দৃষ্টিভঙ্গি হলো আলেমরা শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করে না, আমি এটার বিরোধী। আলেমরা কেন মাদ্রাসা নিয়ে চিন্তা করবে? আমার জেনারেল শিক্ষা এটা, সেটাও তো আমার দেশের। ঢাকালিয়া শিক্ষা সেটাও তো আমার দেশের, ওখানে ইসলামী শিক্ষা চালু করতে হবে। কিন্তু বিশেষায়িত স্পেশালাইজড শিক্ষা হিসাবে, এখন ডাক্তার, এখন তো জেনারেল ডাক্তারের কাছে মানুষ যায় না, স্পেশালিস্ট ডাক্তার লাগবে, ওখানে যায়। তো এখনো ইসলামী শিক্ষার জন্য স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা, আর জেনারেল শিক্ষাকে ইসলামীকরণ করতে হবে। যে ছাত্র সংগঠনরা মাদ্রাসায় কমার্স চালু করার জন্য বলছে, তাদেরকে বলছি যে তোমরা কলেজে একটা ইসলামী সাবজেক্ট চালু করার জন্য দাবি জানাও না। সম্মানিত সুধী, স্যার আমাদেরকে সচেতন বারবারই করছেন এবং আমরাও সচেতন হতে চাই, এবং আমরা চাই যে আলিয়া মাদ্রাসা থেকে আগে যেমন অনেক বিজ্ঞ আলেম বের হয়েছে, এখনো সেই ধারাটা অব্যাহত থাকুক, এখনো আলিয়া মাদ্রাসা থেকে গভীর ইলমের চর্চা হোক, এবং এই ইলমের চর্চার মাধ্যমে দেশের শ্রেষ্ঠ আলেমগুলা আলিয়া মাদ্রাসা থেকে তৈরি হোক, এবং একই সাথে আলিয়া মাদ্রাসা থেকে দেশ দরদি, সমাজ সচেতন, দেশ সচেতন মানুষও তৈরি হবে, এবং সেই সুযোগও কিন্তু আলিয়া মাদ্রাসায় আছে। এখন স্যারের কাছে জানতে চাইবো যে মাদ্রাসার উচ্চশিক্ষার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, এবং এটার পেছনে দীর্ঘ একটা সংগ্রাম চলেছে, অনেকেই করেছেন। আপনার কাছে জানবো যে এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কারা প্রতিষ্ঠা করেছেন, কেন করেছেন, এবং একই সাথে জানবো যে বর্তমান যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাবিটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ছিল না, আরবি বিশ্ববিদ্যালয়। দাবিটা ছিল আরবি বিশ্ববিদ্যালয়। এই দাবিতে উঠছিল কখন?
যখন নিউ স্কিম চালু করা হয়, নিউ স্কিমে যে বলা হলো যে নিউ স্কিমে যারা ছাত্র পড়বে তাদেরকে উচ্চশিক্ষার স্বীকৃতিটা কে দেবে? বলছে যে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় হবে, কারণ উচ্চশিক্ষার যে মনে করেন কামিল ফাজিলের যে এখন যারা কওমিতে পড়তেছে তাদের স্বীকৃতিটা তো কেউ প্রত্যেকে দেবে, কোনো একটা বোর্ড দিতে পারে না, একটা বিশ্ববিদ্যালয় হতে হবে, আর নাহলে ওই স্বীকৃতিটা গ্রহণযোগ্য হবে না। তো এই স্বীকৃতিটা দেওয়ার জন্য একটা ধারণা দেওয়া হলো যে আমরা আরবি বিশ্ববিদ্যালয় দিতে হবে, ওই যে ইংরেজের আদলে। তো 1915 সাল থেকে এটা জোরদার হয় এবং এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটা মাদ্রাসা ছাত্রদের একটা স্বপ্ন হয়ে দাঁড়ায়। এই স্বপ্নের পিছনে যত বড় বড় মনীষীরা ছিল সবাই শেরে বাংলায় ফজলুল হকের অবদান আছে। এই দাবিকে জনপ্রিয় করার পিছনে মাওলানা আকরাম খান, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ফুরফুরা পীর শাহ হুজুর, এই ধরনের যত বড় বড় মুসলিম সমাজের যারা নেতৃবৃন্দ ছিল তাদের এটা দাবি ছিল। এটা এইভাবে হয়ে আসতেছে এবং এই দাবিকে সমাজের কাছে, মানুষের কাছে জনপ্রিয় করার জন্য ভূমিকা পালন করেছিল বিশেষ করে জমিয়তে তালাবায়ে আরবিয়া। জমিয়তে তালাবায়ে আরবিয়া হলো মাদ্রাসা ছাত্রদের সংগঠন, একক সংগঠন, এবং এই জমিয়তে তালাবায়ে আরবিয়া মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, সংস্কার বলেন, দাবি দাওয়া বলেন, সব কিছু জমিয়তে তালাবায়ে আরবিয়ার মাধ্যমে ছিল। জমিয়তে তালাবায়ে আরবিয়া ওই উপদেষ্টা হিসেবে বড় বড় মনীষীরাও ওই এই সংগঠনের সাথে থাকতো। তখন মাদ্রাসা ছাত্র মানে জমিয়তে তালাবায়ে আরবিয়ার সদস্য। কিন্তু পরবর্তীতে এখানে তো রাজনীতি ঢুকে গেল। ওই সময় তো ওইটা রাজনীতি চাইতে, রাজনীতি বলতে মুসলমানদের স্বার্থ এটা ছিল বলতো, কিন্তু দলীয় রাজনীতিটা তখন ছিল না। যাই হোক, এই যে আরবি বিশ্ববিদ্যালয়ের দাবি, সেই আরবি বিশ্ববিদ্যালয়ের দাবিটা পরবর্তীতে বলতো যে আরবি ভাষার ভিত্তিতে তো কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে না। তখন বললো যে যাই হোক, আরবি ইসলামী এবং আরবি বিশ্ববিদ্যালয়, এটার জন্য খুব জোরালো জোরদার মানে আন্দোলন হয়েছিল পাকিস্তান আমলে। পাকিস্তান আমলে শেষ দিকে অনেক জোরদার আন্দোলন হয়েছিল, কিন্তু এটা কোনো সরকারই এই দাবি মানে নাই, পূরণ করে নাই। কি জন্য জানেন? যে ওরা মনে করছিল যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে এমন এমন জ্ঞানী এখান থেকে বাইর হবে যারা দেশ পরিচালনা তাদের হাতে চলে যাবে। এই জন্য যারা ক্ষমতায় ছিল তারা কোনোভাবে এটাকে অ্যালাউ করে নাই। পরবর্তীতে পাকিস্তান যখন যায় অবস্থা, মরে যায় অবস্থা, চলে যাবে, ওই সময় তারা করলো যে মাদ্রাসা ছাত্রদের দাবিটা পূরণ করার জন্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় নাম দেয় নাই, কিন্তু এটা মুসলিম বিশ্ববিদ্যালয় দিছে, ওই যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেরকম করে। কিন্তু স্বাধীনতার পরপর ওই মুসলিম শব্দটা সেখান থেকে, কিন্তু অর্ডিন্যান্সের মধ্যে দেখবেন যে ওইটা যদি ইতিহাস দেখেন এটা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। এরপরে যখন বাংলাদেশ হয়ে গেল, তখন তো আমরাই ছিলাম ময়দানে। বাংলাদেশ হওয়ার পরে আমরাই ছিলাম ছাত্রদের নিয়ে, আমাদের হেমায়েতুদ্দিন ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন এবং আমাদের স্যাররা আমাদেরকে সাপোর্ট দিত, ইউনিভার্সিটির স্যাররা, বিশেষ করে ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব আমাদেরকে মানে বুদ্ধি পরামর্শ দিতে, এবং সেই সাথে জমিয়তুল মুদাররিসিন মাওলানা আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে যে জমিয়তুল মুদাররিসিন তারাও এটাকে সাপোর্ট দিলেন, এবং উভয়মুখী ইয়ার ফলে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াটা প্রতিষ্ঠিত হলো। ইসলামী আরবি হইল না, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা হলো মাদ্রাসা ছাত্রদের দাবি। প্রথমে এখানে শর্ত ছিল যে মাদ্রাসা ছাত্র শতকরা 50 জন মাদ্রাসা ছাত্র ভর্তি হবে এবং বাকিরা জেনারেল ইয়ার থেকে, কিন্তু আস্তে আস্তে তো ওই শর্ত 50 জনের এটা উঠে গেছে। এখন ওই মাদ্রাসা ছাত্রদের জন্য একটা ফ্যাকাল্টি, থিওলজি ফ্যাকাল্টিটা বরাদ্দ হয়ে গেছে, বাকিটা তো জেনারেল মানে ইয়ার মধ্যে হয়ে গেছে। জেনারেল ইউনিভার্সিটিতে যেরকম ইসলামিক স্টাডিজ আছে, অ্যারাবিক আছে, ওখানেও সেটা, তবে ওখানে একটু অতিরিক্ত আছে, আল কোরআন আছে, আল হাদিস আছে, একটা মানে ইসলামী স্টাডিজের জন্য, ইসলামী শিক্ষার জন্য, আরবি শিক্ষার জন্য একটা ফ্যাকাল্টি আছে, অনুষদ আছে, বড় পরিসর আছে, এতটুকু। এরপরে যখন দেখা গেল এই বিশ্ববিদ্যালয় যেটা হলো, সেই বিশ্ববিদ্যালয়টা আসলে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, এবং মাদ্রাসার যে ফাজিল কামিলের যে মান সেটা সেই বিশ্ববিদ্যালয় দিয়েও হচ্ছে না।
কারণ মাদ্রাসায় পড়তে গেলে মনে করেন যে দাখিল আলিম ফাজিল কামিলে মান না পাইলে তো ছাত্র দাখিল থেকে চলে যাচ্ছে, আলিম থেকে চলে যাচ্ছে। তো এখন ফাজিল কামিলের মান কোথায়? তখন মানে এখানকার ইসলামী রাজনীতিতে যারা সোচ্চার ছিল যে 4 দলীয় জোটের সাথে, তারা বলল যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হলে এটা মানে রাতারাতি কলেজ হয়ে যেত, এটা আমি আশঙ্কা করেছি। এই আশঙ্কা থেকে আমার লেখালেখিতে আল্লাহ তাআলা কি শক্তি দিয়েছে, আমি অনেক লেখালেখি করেছি এর ফলশ্রুতিতে। এবং আমি কোনো কৃতিত্ব এখানে দাবি করতেছি না, অনেকে ময়দানে ছিল, অনেকে বিশেষ করে জমিয়তুল তালাবা আরবিয়ার বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল ছিল তারা সক্রিয় ছিল, জমিয়তুল মুদাররিসিন ছিল, এবং সরকারি মহলের একটা সাপোর্ট ছিল। এই আমরা তবুও এই যে 4 দলীয় জোট খালেদা জিয়ার সময় কিন্তু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়টা তারা এখানে আনে নাই, মানে সাহস করে নাই। এটা ওই যে ফেসিবাদী সরকারের সময় 2013 সালে গিয়া এরা বললো যে মোল্লা মৌলবীদেরকে তো একটা বিশ্ববিদ্যালয় দিলেই তো এরা খুশি হয়ে যায়, এই জন্য আরবি বিশ্ববিদ্যালয়টা এখানে প্রতিষ্ঠা হলো এখানে। কিন্তু ওখানে গিয়া দেখবেন তো অন্যরকম একটাও মাদ্রাসার চেহারা ওখানকার অফিসারদেরকে আমি দেখেছি। আমাকে একবার দাওয়াত করছিল তখনকার বিসি, আমি গিয়ে দেখি যে ওখানকার অফিসারদের মধ্যে না দাঁড়িয়ে আছে, না টুপি আছে, কোনো ইসলামী কোনো লেবাস পোশাক নাই। এবং ওখানে একটা ইসলামী মানে আরবি বিশ্ববিদ্যালয়ের একটা কম্পাউন্ডের একটা ভিডিও আমাকে দেখানো হলো, ওখানে কলেজ কি হবে, স্কুল কি হবে, এগুলো দেখানো হলো। আমি জিজ্ঞাসা করলাম মাদ্রাসা কোথায়? ওই পরিকল্পনার ভিতরে কিন্তু মাদ্রাসা নেই ওখানে। ওইটা একটা মানে ওদেরও ওইটাও একটা জেনারেল বিশ্ববিদ্যালয়। এই হলো অবস্থা। এখন যারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, ডক্টর শামসুল আলম সাহেব, উনি যোগ্য মানুষ এবং ওনার চিন্তাশীল মানুষ। আমি আশা করি তিনি এই জিনিসগুলো ভালোভাবে রিয়েলাইজ করে এটা যাতে মাদ্রাসা শিক্ষার সরপরস্তি পৃষ্ঠপোষকতারই বিশ্ববিদ্যালয়, এটা জেনারেল বিশ্ববিদ্যালয় নয়, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, মাদ্রাসা শিক্ষাকে উন্নয়ন করা এবং আন্তর্জাতিক মানে উন্নত করা। আর এখান থেকে যে বড় বড় আলেম আগে যেভাবে হয়েছিল তার চাইতে বেশি ডাইভার্সিফাইড আলেম জ্ঞান নিয়ে যে আলেম সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা তারা করবে। আমি সেটা তাদের কাছে প্রত্যাশা করি। সম্মানিত সুধী স্যার আমাদেরকে আরবি বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ ইতিহাস জানালেন, এবং ইতিহাসটি আমাদের জানা দরকার রয়েছে যদি আমরা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চাই, এবং আমাদের কি দায়িত্ব রয়েছে এবং আমাদের কর্তব্যবোধের জায়গাটায় আমাদের আরো কত বেশি কর্তব্যপরায়ণ হতে হবে, সেটা কিন্তু ইতিহাস আমাদেরকে জানিয়ে দেয়। সুতরাং আমরা যারা এখানে আছি তাদের মনে হয় অনেক ভালো করে ভাবতে হবে, এখন যুগের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের দিনী স্কলার কিভাবে তৈরি করা যায়, দেশকে যারা পরিচালনা করতে পারে, দেশকে যারা সুন্দরের বারতা দিতে পারে, দেশকে যারা সুন্দর বুদ্ধি শুভ বুদ্ধি দিতে পারে, এবং দেশ যাদের কাছে মুহতাজ থাকবে সবসময়, এইরকম কিভাবে দিন এবং দেশ সচেতন আলেম তৈরি করা যায়, সেই কাজটি মনে হয় আরবি বিশ্ববিদ্যালয় করবে, এটা আমরা আশা করতে চাই। সম্মানিত সুধী স্যার আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে ভেবে থাকেন। আলিয়া মাদ্রাসায় যদিও পড়াশোনা করেছেন, কিন্তু কওমি মাদ্রাসা নিয়েও তার ব্যাপক ভাবনা চিন্তা রয়েছে, এবং কওমি মাদ্রাসাকে হৃদয় থেকে তিনি পছন্দ করেন, এবং এর কিভাবে উন্নয়ন সম্ভব বা এর কি অসঙ্গতি আছে সেগুলো নিয়েও তিনি তার মতো করে ভেবে থাকেন। এখন স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আমরা যদি কওমি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চাই বা এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারেও যে ষড়যন্ত্র চলছে সেখান থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে কি করণীয়? কওমি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? কওমি মাদ্রাসা ওনাদেরকে বলি যে আপনাদের জন্য বড় সৌভাগ্য হলো আলিয়া মাদ্রাসা আপনাদের সামনে আছে। আলিয়া মাদ্রাসাও তো একটাই তো কওমি মাদ্রাসা ছিল, এটাই তো দর্শনা জানে। এখানে মনে করেন সর্বেকায়া পড়া হতো, এখন জানি যে সর্বেকায়া আছে কিনা, সর্বেকায়া আলিয়া কওমিতেও সর্বেকায়া, হেদায়া ওখানেও হেদায়া, নাহমির এখানেও নাহমির, ওখানেও নাহমির, সরজামি এখানেও ওখানেও, তারপরে মনে করেন মিসকাত সেহাসিকটা সবখানেই তো ছিল। কিন্তু এইখানে যেই সংস্কারের নাম করতে করতে আলিয়া মাদ্রাসার যে দশা হয়েছে, সেটা আপনাদের সামনে একটা মানে দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দেখে খুশি হওয়ার কোনো ব্যাপার না, আপনাদের সতর্ক হওয়ার ব্যাপার।
এখন আপনারা দেখতেছেন যে পাগল হয়ে গেছেন আবার এই যে আধুনিকতা বরণ করার জন্য, জাতে ওঠার জন্য, এই নাম ইয়া করার জন্য। ওইখানে আপনাদেরকে যেভাবে ফুসলাইতেছে, যারা যারা ফুসলাইতেছে তারাও তো আপনাদেরকে সেখানে সেই গর্তের মধ্যে আলিয়া মাদ্রাসায় রূপান্তর করবে। আর আলিয়া মাদ্রাসাকে কলেজে নিয়ে যাচ্ছে, আপনাদেরও সেখানে দেখা যাবে যে এতগুলো ছাত্র, সেই ছাত্র আর আপনাদের থাকবে না। এখন কি মজা মজা লাগতেছে। আলিয়া কওমি মাদ্রাসার যারা অভিভাবক তারা আমাকে ঘরোয়াভাবে বেশ কয়েকটা মিটিংয়ে আমাকে নিয়ে গেছে এই পরামর্শের জন্য। আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি বিভিন্নভাবে, কিন্তু পরামর্শ দেওয়ার পরে হ্যাঁ সব পরের দিন দেখা যায় যে আবার ওই ফেসিবাদীদের সাথে এখন। তা আমি একবার জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে সব তো হ্যাঁ। তারপর দিন দেখলাম যে আবার হাসিনার সাথে দেখা করতে গেছেন। কয় ব্যাপার হলো, পুলিশ এসে বলছে যে আপনি কি যাইবেন দেখা করতে, আপনাকে নিয়ে যেতে হবে। ও ওইখানে তো নিয়ে গেছে। এই যে ওনাদেরকে বলবো যে আপনারা যারা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা মানের জন্য, মাস্টার্সের মানের জন্য, সিলেবাসের জন্য চিন্তা করতেছেন, শুধু আবেগ দিয়ে কাজ হবে না। আপনার বাস্তবে আসেন, আপনাকে যদি মান দেয়, এখন প্রশ্ন উঠবে কই আপনারা এসএসসি পরীক্ষা কই, আলিমের পরীক্ষা কোথায় দিচ্ছেন, এসএসসির পরীক্ষা কোথায় দিচ্ছেন, তারপর মাস্টার্স কিভাবে পাশ করলেন, এই সিলেবাস কি, এগুলো আপনাকে সামনে আনতে হবে। এগুলো আগে আনেন, তারপরে আপনি দাবি করতে পারবেন। আর একটা জিনিস কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো যে আপনারা বলেন যে একটা 10 হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে কয়েক হাজার ছাত্র পড়ছে, এটা কি পড়া হলো নাকি খতম বুখারী হলো বলেন তো? মাইক দিয়ে পড়তেছে, একটা ছাত্র পড়ে যাচ্ছে, ওস্তাদ শুনতেছে আর সবাই শুনতেছে। ক্যাপ্টি কতজন হবে? অনার্সে ইউনিভার্সিটি যখন পড়ে কতজন নেয় একটা ক্লাসে? 50 জন বড় জোর। নাহলে মাইকিং অনেক ভালো সিস্টেম হলে 100-120 জন পর্যন্ত ছাত্র এলাও করে। আর নাহলে তো এমনি তো মানে প্র্যাকটিক্যালি 30 জন ছাত্র বেশি পড়াইতে পারে না একজন ওস্তাদ। তো কিভাবে আপনি হাজার হাজার ছাত্রকে বসাই দিয়ে বলেন যে দর্শে হাদিস হয়ে যাচ্ছে? এগুলোর জবাব আপনাদেরকে হাজির করতে হবে, এগুলো ব্যাখ্যা জাতির সামনে দিতে হবে, তারপরে না আপনারা মানের জন্য ইয়া করতে পারবেন। এবং মানের যদি ওখানে যাইতে চান, পাইতে চান, তাহলে তো এখানেও জেনারেল শিক্ষার কতখানি সিলেবাস আপনাদেরকে এখানে কতখানি গ্রহণ করবেন না, এটা বিশেষজ্ঞ পর্যায়ে আপনারা বসে এটা ঠিক করেন, তারপরে এটা দাবিতে তুলবেন। শুধু ময়দানে দাবি দিয়ে তো কাজ হয় না। এগুলো এখন যারা কওমি মাদ্রাসার থেকে যারা বড় বড় মানে জোরালোভাবে কথা বলার চেষ্টা করতেছেন, আমার মনে হয় এই বিষয়গুলো সমাধান করেন। এগুলো সমাধান করলে ধর্ম উপদেষ্টা আমার বন্ধু আফমা খালিদ হোসেন সাহেব, তিনি তো আলিয়ার ছাত্র, কিন্তু অরিজিনালি আলিয়ার ছাত্র, কিছুদিন আবার কওমিতেও পড়ছে, দুই দিকে ওনার অভিজ্ঞতা আছে। উনি ইচ্ছা করলে এটাকে একটা মিলাই দিতে পারে। এবং এটা মিলাই দেওয়া মানে এমনি নয়, একত্রে বসায় দেওয়া নয়, এটা একটা সিলেবাস কারিকুলাম তৈরি করতে হবে। হায়াতুল উলিয়া এখানে অনেক বড় বড় আর আছে, আলিম ওলামারা আছে, বিজ্ঞজনরা আছে, তারা এখানে এটাকে ইয়া করবেন। এই কথাটাও আমি তাদেরকে সতর্ক করতেছি। আমি আমার লেখার মধ্যে বারবার বলেছি, আপনারা আমার লেখা পড়বেন না, হয়তো আমাকে ভালোবাসেন না, কেন? আমি কওমি ছাত্র নয়। যদি আমি কওমিতেও কিছু পড়েছি, কয়েক মাস আমি পড়েছি সুলতান জোক সাহেবের জোরের দ্বারাই, কিন্তু আমাকে তো আমি আলিয়া হিসেবে পরিচয় দিই এবং আলিয়া হিসেবে জানাম, মানে সবাই জানেন। আমি বলছি যে মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহেব একটা বই লিখছেন, সেই বইটা আপনারা পড়েন। কি বই? ছোট্ট বই, 10 মিনিটও লাগবে না বইটা শেষ করতে। এটা ওনার লেখা নয়, বরং ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি আমিনুল হোসাইনি করাচি দারুল উলুম মাদ্রাসায় একটা বক্তৃতা দিছিলেন। সেই বক্তৃতাটা মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহেব বাংলা অনুবাদ করছেন এবং খাদেমুল ইসলাম জামাত সেটা প্রকাশ করেছে। সেখানে কি বইয়ের বিষয়বস্তু কি? বইয়ের বিষয়বস্তু হলো যে ইংরেজরা মিশর দখল করার পরে মাত্র 25 বছরে কিভাবে সেখানকার ইসলামী শিক্ষা ধ্বংস করেছে সেটার একটা চিত্র। অন্তত এই বইটা পড়েন। উনি তো সদর সাহেব যুক্ত কওমিদের ওস্তাদ,
মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব। অন্তত অন্তত আপনারা যারা সংস্কার করতেছেন, কওমি মাদ্রাসাকে অনেক উড়াইতে চাচ্ছেন, আপনারা ওই বইটা 10 মিনিট সময় খরচ করেন না, ব্যয় করেন না। আমি এই কথাটা বলি ওনাদেরকে, ওনাদের মজলিসেও বলি, কিন্তু কে কার কথা কে শুনে। আমি আবারও বলতেছি, এই বই শত্রু থেকে হুঁশিয়ার, বইটার নাম হলো শত্রু থেকে হুঁশিয়ার। বইটা আমি পরে দেখছি বিশ্ব কল্যাণ পরিষদ বলে পাবলিকেশন নামে একটা পাবলিকেশন আছে, তারা এটা বইটা রিপ্রিন্ট করেছে। আমি ওখান থেকে কয়েকটা বই কিনে রেখে দিছি, কেউ যদি চায় সেটা তাদেরকে দেওয়ার জন্য। তো এখন ওনাদেরকেও সতর্ক হতে হবে, এবং এটা খুব কঠিন পরিস্থিতি, কিন্তু এটা কঠিন পরিস্থিতি। আমাদেরকে ওই কলা দেখাইয়া এভাবে বোলাইয়া রাখছে অন্যান্য বিষয়ের মধ্যে, কিন্তু আসল জিনিস থেকে আমাদেরকে মাহরুম করে দিচ্ছে। এখন স্যারের কাছে জানতে চাইবো যে স্যার দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করছেন, বিভিন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন, আলিয়া শিক্ষা ব্যবস্থা নিয়ে তো অবশ্যই কথা বলছেন, শুধু আলিয়া না, কওমি শিক্ষা ব্যবস্থা, হিফজখানা শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা, সবকিছু নিয়ে কথা বলছেন। সম্প্রতি সময় দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা স্যারের এই যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে যে স্যার লিখেছেন, হৃদয়ের কষ্টের কথাগুলা বা আবেগের কথাগুলা বা স্বপ্নের কথাগুলা লিখেছেন, সেগুলো নিয়ে আমরা দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যে প্রকাশনা রয়েছে সেখান থেকে একটি বই প্রকাশ করেছি, আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান এবং ভবিষ্যৎ। এটি স্যার লিখেছেন। এখন জানতে চাইবো স্যার, আসলে এই বইটার নেপথ্যে কি আছে এবং এই বইটার মধ্যে আপনি কি বলতে চাইছেন, এটা যদি একটু জানান। এটা বলা তো খুব কঠিন, অনেক কিছু। আমি আসলে এখানে কি বলতে চাইছি সেটা যদি যাই, আমার পিছনে যেতে হবে। আমি মাদ্রাসা শিক্ষা নিয়ে সেই ছাত্র জীবন থেকে লিখতেছি, এবং আমার প্রথম বই প্রকাশিত হয় এই যে মাদ্রাসা শিক্ষা কোন পথে। অবশ্যই এটা নয়, এটা অন্য খবর ছিল, অন্যরকম ছিল। তখন তো কম্পিউটার হয়নি, তখন লেটারে এটা ছাপা হয়েছিল। এবং ওই বইটার টাকা দিয়েছিল ছাপানোর জন্য মোল্লা ওয়াদুল হক সাহেব হুজুর, আমার মনে আছে। উনি 100 টাকা দিয়েছিলেন তখন, এবং শিক্ষকদেরকে বলছিলেন যে শাহিদি একটা বই করবে আলিয়া মাদ্রাসার। ওয়াদুল হক সাহেব হুজুর মানে খতিব সাহেব বলছে আপনারাও কিছু কিছু দেন, ওনারা 50 টাকা করে দিলেন। তারপর উনি ফোন করলেন মোল্লা মুহিউদ্দিন খান সাহেবকে, কয় যে আপনি পাঠাই দেন আমার কাছে। মোল্লা মুহিউদ্দিন খান সাহেব ওনার প্রেসে ছাপবার জন্য চাইছিলেন, বলে যে আমি তো ছাপতে পারতেছি না, আমার কাজের চাপ বেশি, বইটা তো হওয়া দরকার, আপনি ইয়া করেন। উনি 3 দিন কাগজের দাম বোধহয় 900 টাকা, তখনকার দিনে 80 সালে 900 টাকা পকেট থেকে উনি এই বইয়ের জন্য দিয়েছিলেন। আমি তাদের সবার শুকরিয়া আদায় করতেছি। এবং এর পেছনে কিন্তু বাইতুল শরফের পীর সাহেব হুজুরের একটা সমর্থন ছিল, এবং ওনার একটা বাণী ছিল, এবং উনি কিছু আর্থিকভাবে আমাকে সহযোগিতা করছিলেন। এবং শর্ষিনের পীর সাহেব, মরহুম পীর সাহেব, ওনার একটা বাণী ছিল বইয়ের মধ্যে, এটা 80 সালে, 1980 সালে। এবং সেই তারপরও আরও কিছু লিখেছি, আমি তো বিদেশ ছিলাম, এরপরও কিছু লিখছি। এগুলো নিয়ে আবার এটাকে আরও উন্নত করে মাদ্রাসা শিক্ষা কোন পথে নামে এটা 1990 সালে এটা রিপ্রিন্ট করা হয়েছে এটা। আচ্ছা, এরপরে কিন্তু আমি থামে নাই, কারণ যখনই মনে জ্বালা উঠে আমি লিখি। লিখতে লিখতে কয়েকটা যখন আর্টিকেল হয়ে যায়, তখন মনে করি যে এটা তো হারাই যাবে, একটু গ্রন্থবদ্ধ করি, কোনো কেউ যাতে ছাপে দেয়, এদিক ওদিক থেকে সহযোগিতা নিয়ে। তারপরে সাবনাম কি, মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ। যে মাদ্রাসা এই বইটা ছাপা হয়েছে কোন সালে, এটা হলো মার্চ 2010 সালে। এই যে শিক্ষানীতি যখন হয়, নতুন শিক্ষানীতি আমলের নূর ইসলাম নাহিদ যে মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার গোড়া কাটে দিয়ে গেছে, সে কৌশলে আলেমদের সাথে একটু উপরে উপরে মানে ভালো সম্পর্ক রেখে, তখন আমি পত্রপত্রিকা অনেক লেখালেখি করেছি সেগুলো নিয়ে। এটা মাদ্রাসা শিক্ষা, এই যে এখানে মনে করেন কি কি বিষয় করেছি। এগুলো তো ইতিহাস থাকবে, কেউ কোনোদিন স্মরণ করবে কিনা জানি না। এখানে 4টা লেখা নিয়ে আমি করেছি। এই 4টা লেখার মধ্যে 2টা নয়া দিগন্তে ছাপা হয়েছে, আর 2টা এর মধ্যে ছাপা হয়েছে। ধর্মভিত্তিক কর্মমুখী জাতীয় শিক্ষা ব্যবস্থা চাই, এটা একটা। তারপর হলো ডক্টর কুদরত খোদা শিক্ষা কমিশনের রিপোর্ট মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ, এটা একটা তারপরে আরেকটা মাধ্যমিক ইসলামিয়াত শিক্ষা বিলুপ্তির পরিণাম,
এগুলো নিয়ে লিখছি। এটা একটা মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ, এটাও ছাপা হয়েছে। আর একটা বই এখন আমার কাছে এখন উপস্থিত নাই, সেটা হলো যে মাদ্রাসা শিক্ষা রক্ষার দাবি, মাদ্রাসা শিক্ষা রক্ষার দাবি কি করলে এটা মানে মাদ্রাসা শিক্ষাটা রক্ষা পাবে, সেই বইয়ের মধ্যে এখানে এই বইয়ের মধ্যে আছে জাতীয় কারিকুলামে ইসলামী শিক্ষার রূপরেখা। আমি সম্প্রতি একটা প্রেস ক্লাবে একটা বক্তব্য রাখছি, খুব অল্প সময়ের মধ্যে আমি তুলে ধরেছি স্কুলে কি পরিবর্তন, প্রাইমারিতে কি পরিবর্তন হলে ইসলামী হবে, মানে কিভাবে স্কুল স্তরকে ইসলামী করা যায়, কলেজ স্তরকে কীভাবে করা যায়, এবং ইউনিভার্সিটিগুলোকে শিক্ষাকে ইসলামী শিক্ষা কীভাবে করব, সেটা নিয়ে তো একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আমি এখানে লিখেছি, এইটাও একটা তারপরে হলো এই গত 2 বছর আমি মনে মনে ভাবি যে আর লিখবো না, কারণ আমি তো মাদ্রাসা প্রিন্সিপাল না বা মাদ্রাসায় শিক্ষকতা করি নাই, বোর্ড কোথাও আমি তো এখানকার বেনিফিশিয়ারি না। আমি খাবাং এগুলো কেউ কেউ বলছে যে আপনার কেন হলো, কিন্তু একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমি তো মনে করি যে আমার একটু দায়িত্ব আছে, আল্লাহ একটা বুঝ দিয়েছেন, আমি এই বুঝটা করেই কি আমার বুঝটা লিখি পত্রিকায় পাঠাই। তখন নিয়তটাকে যে আমার বুঝটা যদি সঠিক হয় তাহলে পত্রিকাওয়ালারা ছাপবে, আমার ছাপবে না, না ছাপলে কোনোদিন আমি লেখা দিয়া আমার লেখাটা কি ছাপা হবে কোনোদিন আমি জিজ্ঞাসা করি নাই। আমি মনে করি যে এটা ওনাদের হাতে পৌঁছছে, এটা নিশ্চিত হলে এটা যদি মানসম্পন্ন হয় অবশ্যই ছাপবে। এইভাবে ইনকেলাবে যে লেখাগুলো, অনেকগুলো লেখা আমি লিখছি কিস্তি কিস্তি করে ইনকেলাবে, অনেকগুলো লেখা, এই যে এগুলো তো অনেক আছে, এগুলো পড়তেছি না। এগুলো যখন ইনকেলাবের প্রথম পেজে প্রথম পাতায় কোনো একটা নিউজ ছাপা হয়, কিন্তু একটা আর্টিকেল যখন ছাপা হয় এটার গুরুত্ব অপরিসীম। 13 দিন আমার এই লেখা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে, আমার চিন্তা ভাবনা স্কুল শিক্ষা সম্পর্কে, কলেজ ইউনিভার্সিটি সম্পর্কে, এই যে আপনি জিজ্ঞাসা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো ইসলামের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে, মুসলমানদের স্বার্থ রক্ষা, এই বিষয়গুলো আমি এখানে করছি। পরে আমি একবার আমার ভাই, আমার বয়সে আমার ছোট হলেও আমার খুব প্রিয় ভাই মৌলানা অধ্যক্ষ আকম আবু বকর সিদ্দিক, দারুন নজর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, তাকে বললাম যে ভাই এই লেখাগুলো তো হারাই যাবে। হ্যাঁ তাই তো, তা বললাম যে আমার তো টাকা পয়সা নাই, আমি কি করবো, আপনি আমাকে দেন, আমাকে অনুমতি দেন, আমি এগুলো ছাপবো। আলহামদুলিল্লাহ আমি ওনার প্রতি শুকরিয়া আদায় করতেছি। উনি এই বইটা আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমানে কি অবস্থা আছে, ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, এটা কোনো মানে সাধারণ বই নয়, এটা ওই চিন্তার একটা আমার কান্না, আমার খণ্ড খণ্ড আমার স্বপ্ন, এগুলো এখানে সন্নিবেশিত হয়েছে। তো আশা করি এটার মাধ্যমে আমি চাইছি একটা সচেতনতা যাতে মানুষ সৃষ্টি হয়। বইটা পড়লে অবশ্যই একটা চিন্তা এসে যাবে। যারা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, আধুনিকায়ন উন্নয়নের কথা বলে, কি উন্নয়ন সেটাই বুঝে না, আমার দৃষ্টি অনেকেই বুঝে না, কেউ কেউ বুঝলেও এটা গুছানো নাই, আমি গুছাই দেওয়ার চেষ্টা করেছি। এবং এই যে জেনারেল শিক্ষাও কীভাবে ইসলামীকরণ হবে এগুলো করেছি। হেফজাহানা সম্পর্কে আমার একটা আলাদা বক্তব্য আছে, যে এতগুলো হেফজাহানা আমার দেশের চাহিদার বাইরে, কেন এতগুলো হেফজাহানা হবে। আমি যখন লিখছি পত্রিকায় পাঠাবো, তখন আমি চিন্তা করলাম যে হয়তো পত্রিকাওয়ালারা মনে করবে যে হেফজাহানের বিরুদ্ধে কথা বলতেছে। না, হেফজাহানের বিরুদ্ধে বলি নাই, হেফজাহানা বাস্তবমুখী করার জন্য আমি এখানে বলেছি। ওরা ছাপছে প্রথম ইয়াতে, আলহামদুলিল্লাহ। এ আর কি উদ্দেশ্য হলো যে সচেতনতা সৃষ্টি করা। সম্মানিত সুধী, স্যার আমাদেরকে বললেন যে আসলে এই বইটার মধ্যে কি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমারও সৌভাগ্য হয়েছে, প্রিন্সিপাল হুজুর যখন এই বইটির প্রতি অনুরাগ দেখালেন বা আগ্রহ দেখালেন, এবং হুজুর নিজে পড়েছেন, আমাদেরকেও পড়তে বলেছেন, আমরা পড়েছি বইটা। এবং পরে আমরা তো অনেক ছোট মানুষ, অনেক জুনিয়র মানুষ, তারপরে আমাদের কাছে বোধ তৈরি হয়েছে যে আলিয়া শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আমরা জানতে চাই এবং এর ইতিহাসটা যদি বুঝতে চাই, বা এখন আমাদের করণীয় কি, বা আসলেই আমাদের দায়িত্ববোধের জায়গাটা কীরকম হওয়া দরকার, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা, এই সব কিছু নিয়ে যদি আপনি চিন্তার খোরাক পেতে চান বা আপনার চিন্তাকে সমৃদ্ধ করতে চান বা আপনি ঋদ্ধ হতে চান, তাহলে এই বইটি আপনাকে অবশ্যই অনেক বেশি সাহায্য সহযোগিতা করবে। এই বইটি যদি আপনি পড়েন
তাহলে অবশ্যই আপনি নতুন করে ভাবতে পারবেন বা আপনার ভাবনার জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে পারবেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। এবং আমি আমার শিক্ষার্থী যারা আছে, আমার সহকর্মী যারা আছে এবং আমার যারা দর্শক শ্রোতা আছে, তাদের সবার কাছে অনুরোধ আপনারা বইটা সংগ্রহ করবেন। এবং এই বইটা যথারীতি প্রকাশ করেছে আমাদের প্রিয় প্রকাশনী দারুন নাজাত প্রকাশনী। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, দারুন নাজাতে আসবেন, দারুন নাজাত প্রকাশনীর সাথে যোগাযোগ করলেই এই বইটি আপনারা পেয়ে যাবেন। খুব বেশি কলেবরের বইটি না, বরং 80 পৃষ্ঠার একটা বই, আপনি হয়তো এক বসাতে পড়ে শেষ করে ফেলতে পারবেন। আমরা আশা করতে চাইবো যে এই বইটি আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বইটিকে কবুল করুক এবং এই বইয়ের লেখক যিনি আছেন তার দোয়া আমাদের জন্য নসিব করুন। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে এসে স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আপনি দারুন নাজাত মাদ্রাসাকে চেনেন অবশ্যই, 2016 সালের একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন এবং দারুন নাজাতের যিনি প্রিন্সিপাল হুজুর আছেন তার সাথেও আপনার একটা ভালো সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক আছে। দারুন নাজাত এবং এর কারিগর মোহতারাম প্রিন্সিপাল হুজুর, তাদের প্রিন্সিপাল হুজুরকে যদি একটু মূল্যায়ন করেন। উনি তো আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের যে প্রতিনিধিত্ব করার জন্য যা আমরা মনে করি যে ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার গুণ বৈশিষ্ট্যধারী আলেম বলে যে আলেম সমাজের মধ্যে নাই, কিন্তু আমি বলবো যে আছে, অনেকে আছে। কিন্তু তবে আমি যাদের চিনি তার মধ্যে 1 নম্বরে মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। তার মধ্যে ইসলামের জজবা আছে, চেতনা আছে, আবেগ আছে, সচেতনতা আছে, দূরদর্শিতা আছে, একজন আলেম এক। দ্বিতীয় কথা হলো যে আলেম পাওয়া যায়, জ্ঞানী অনেক আছে ইউনিভার্সিটি, কিন্তু এর আমল, আলেমে বা আমল যদি আপনি আধুনিক প্রেক্ষাপটে চান, তাহলে একজন নমুনা হলেন মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। শুধু তাই নয়, অনেকে নিজে ভালো, কিন্তু আমি ওখানে গিয়ে আর যতটুকু বাইরে থেকেও খবর জানি এবং আমি ওখানে গিয়েও জিনিসটা দেখেছি, ওনার ছাত্রগুলোকে আলেমে বা আমল বানানোর জন্য ওনার জীবনটা উনি উৎসর্গ করে দিয়েছেন। উনি ওই ক্যাম্পাসে থাকেন, ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে সেই ক্যাম্পাসে থাকেন, তার দুনিয়া আখেরাত দুইটাই ক্যাম্পাসে পরিণত হয়েছে। এবং উনি যে মাদ্রাসাটা করেছেন, সেই মাদ্রাসাটা এবং এই আলিয়া নেসাবের মাদ্রাসার জন্য বিশেষ করে একটা মডেল। এবং মডেল আমরা যদি আলিয়া মাদ্রাসা এই দুর্দিনেও যদি বলি যে না, এই দুর্দিনের মধ্যেও আলিয়া মাদ্রাসার ঐতিহ্যটাকে ধারণ করে রাখছে কোনো কোনো মাদ্রাসা। দারুন নাজাত একটা অসাধারণ একটা পরিবেশ। এবং তিনি, আমরা তো লিখতেছি বলতেছি কিন্তু করতে তো পারি নাই। এই যে লিখছি, বই লিখতেছি, এত কান্নাকাটি করতেছি, কিন্তু নীরবে নিঃশব্দে আবু বকর সিদ্দিক ভাই একটা মডেল খাড়া করে আমাদেরকে দেখাইছে যে এই মাদ্রাসা হলে এরকম হবে, এইভাবে। মানে আগে যেভাবে এলম মাদ্রাসা ছাত্ররা রাত দিন 24 ঘন্টা এলম আমল নিয়ে চর্চায় থাকতো, ওখানে আমি পরিবেশটা মনে হয়েছে যে উনি 24 ঘন্টা ছাত্রদেরকে এলম চর্চার মধ্যে মানে ব্যস্ত রাখেন। আমি ওখান থেকে আসার পরে একটা আর্টিকেল লিখছিলাম দারুন নাজাতে, এটা ইনকিলাবে উপসম্পাদকীয় কলামে ছাপা হয়েছিল। পরে একজন আমার খুব ঘনিষ্ঠজন নিউ ইয়র্কে থাকে, তো নিউ ইয়র্কে আমার ছেলেই আর কি, তো সে বললো যে ওখানকার ঠিকানা পত্রিকায় এই আর্টিকেলটা ওরা ওখানে রিপ্রিন্ট করেছে। তার মানে এটা নিশ্চয়ই এটার আবেদনটা যে দারুন নাজাতকে আমি তুলে ধরেছি, যে দারুন নাজাতের শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা পদ্ধতিটা কি সেটা তুলে ধরেছি। এবং অন্যান্য আরও কোনো কোনো ম্যাগাজিনের মধ্যে আমি খবর পেয়েছি তারা এটা রিপ্রিন্ট করেছে, এবং আমার বইয়ের মধ্যে তো একটা স্থায়ী রূপ হয়েছে। তো আলহামদুলিল্লাহ উনি একজন আমাদের খুবই আপনজন এবং সর্বমহলে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং তিনি, তার সম্পর্কে আমি কারোর মধ্যে যে দুনিয়াদার যে আলেমরা বলে যে দুনিয়ার পিছনে চলে, সুযোগের সন্ধানে, ক্ষমতার পিছনে, সেই জিনিসটা তার মধ্যে আমি দেখি নাই। এইটা এখানে মাদ্রাসা শিক্ষার দিন ঐতিহ্য বিকশিত হোক, এই শিরোনামে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের সুযোগ হয়েছিল 10 এপ্রিল 2016। এই যে আর্টিকেলটা আমি এখানে বইয়ের মধ্যে আছে, অনেক অনেক কথাই লিখেছি এই সম্পর্কে, দারুন নাজাত সম্পর্কে এবং আমার অভিজ্ঞতা সম্পর্কে। যে উনি একটা মডেল খাড়া করেছেন এবং এই মডেল মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন বা উন্নয়নের যে একটা লবাস পরিধান করা একজন দক্ষ কারিগর হিসেবে, আর আলিম হিসেবে উনি এই কাজটা করেছেন, এই জন্য খুব খুশি। আর দ্বিতীয় কথা হলো যে আমার চিন্তাগুলোকে
অনেকেই তো বলে যে বিক্ষিপ্ত মানে লেখে কাদা এইগুলো, এই বইটা মনে করেন উনি ছাপাতে বইটার মূল্য আরো বাড়ছে। আমার চিন্তাটা মনে করেন আমি বলবো যে আমার চিন্তা অনেক উন্নত, কিন্তু এই চিন্তা উন্নত যখন পত্রিকা যায় তখন লেখার দাম, চিন্তাটার দাম বাড়িয়ে যায়। আর এখন যখন দারুন নাজাতের প্রিন্সিপাল সাহেব বইটা ছেপে দিছে, তাহলে বুঝতে হবে যে উনি একজন দক্ষ কারিগর এবং সফল ব্যক্তি, মাদ্রাসা অঙ্গনের একজন শিল্পী। তো উনি যখন এই বইটা ছাপছে, তাহলে এই বইয়ের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি যে উনি আমার এই কথাগুলোকে উনি ওনার নিজের নামে নিজে একটা এখানে ইয়াও দিছে, ওনার বক্তব্য দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আমার ভাইকে আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দান করুন আর দ্বীনের খেদমত করার জন্য। সম্মানিত সুধী, স্যার আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর সম্পর্কে অনেক কথা বললেন এবং অকৃত্রিম ভাবে বললেন। আমরাও প্রিন্সিপাল হুজুরকে সেভাবেই আবিষ্কার করতে চাই। আমরা যারা হুজুরের শিক্ষার্থী রয়েছি, আমরা যারা হুজুরের সোহবতে রয়েছি, তাদের মনে হয় হুজুরকে নিয়ে আরো বেশি ভাবা উচিত। আমরা হুজুরকে কাছে পাচ্ছি, তার থেকে কিভাবে আরো বেশি উপকৃত হওয়া যায়, কিভাবে দিন ধর্মের প্রতি, দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ তৈরি করা যায়, কর্তব্যবোধ তৈরি করা যায়, সেই চিন্তাগুলো হুজুরের সোহবতে থেকে আমাদের করা উচিত। হুজুরকে আল্লাহ তাআলা নিয়ে হায়াত দিবেন এই আশা আল্লাহর কাছে করতে চাই, এবং সেই সাথে আমাদেরও উচিত হুজুরকে সর্বোচ্চ ভাবে হুজুরের থেকে উপকৃত হওয়ার চেষ্টাটি করা। ওনার দোয়া নেবেন, ওনার দোয়া নেবেন। ওই বললাম না, আলেমে বা আমল, তার দোয়া হলে আপনাদের মানে ইয়া হয়ে যাবে। আমি তো ওনার কাছে দোয়া চাই, বুঝছেন, এবং উনি দোয়া করেন আমাকে। দোয়া না করলে কি এই কাজটা করতেন? অবশ্যই দোয়া করেন। সম্মানিত শুধু হুজুরের অনেক কথা আমরা সংরক্ষণ করেছি, সংকলন করেছি জীবনের পাথেয় নামে। তার সফরনামাগুলো আমরা লিখতে চেষ্টা করেছি। তিনি কিভাবে সফর করেন, সফরে কি ভাবেন, দেশ নিয়ে কি ভাবেন, সমাজ নিয়ে, ছাত্র নিয়ে, দিন নিয়ে কি ভাবেন, এগুলা লেখা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো পড়া, এগুলো আবিষ্কার করা, এগুলো জানা, এবং এগুলার আলোকে আরো 10 জন আবু বকর বাংলাদেশে তৈরি হবে, বা আরো 10টা দারুন নাজাত বাংলাদেশে তৈরি হবে। সেই ব্যাপারটাই মনে হয় আমাদের এখন চিন্তা করা দরকার, বা প্রধান দায়িত্ব আমরা মনে করতে চাই। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনারা কষ্ট করে এসেছেন, আপনার দারুন নাজাত মাদ্রাসা থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন আমার সাথে। আমি এখানে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত এবং এই বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার চিন্তাগুলো, যে আপনার খণ্ড খণ্ড চিন্তাগুলো আপনারা ধারণ করেছেন, ভিডিওতে ধারণ করেছেন, জাতির উদ্দেশ্যে, জাতির কাছে যদি যায়, হয়তো আল্লাহ তাআলা যদি এখান থেকে কোনো কিছু একটা কবুল করেন, সেটা আমার নাজাতের উসিলা এবং জাতির জন্য হবে। আপনারা অনেক বড় কাজ করেছেন। আমি অত বড় কিছু নই, তবু তো আপনাদের প্রিন্সিপাল যেহেতু আমাকে মূল্যায়ন করেছেন, তো এই জন্য এসছেন আর কি। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধী, স্যারের প্রতি আবারও শুকরিয়া নিবেদন করছি এবং স্যারের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা স্যারকে দীর্ঘ নেক হায়াত দান করুক এবং আমাদেরকে আরো অনেক সুন্দর চিন্তা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন স্যার, এই আশাই করছি স্যারের কাছে। এবং আপনাদের কাছেও দোয়া কামনা করছি, আমরা যে বিজ্ঞজনদের কাছে ছুটে যাই, তাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা অবশ্যই এগুলো নিয়ে ভাববেন, এবং আপনারাও দিনের জন্য, দিনী শিক্ষার জন্য আপনারা ভাবতে শুরু করবেন এবং কিছু কাজ করবেন। সবার ছোট ছোট কাজগুলো একসময় একটা বিশাল ধরনের বিপ্লব তৈরি করবে, সেই আশা আমরা করতেই পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল সুন্দর চিন্তাগুলোকে কবুল করুক, সকল শুভ উদ্যোগ, সুন্দর উদ্যোগকে কবুল করুক। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।